সকলকে স্বাগত জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে চলেছে। সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটি আমরা করছি, এই ক্লাসটি করছি স্টাডি ক্লাস বাই এস ঘোষ ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তো এই চ্যানেলের মাধ্যমে আজকে আমি তোমাদের দ্বিতীয় ক্লাস করাচ্ছি। আমার নাম বেসিক্যালি বিশাল পণ্ডিত। আমি তোমাদের এই একটি ক্লাস করিয়েছি। প্রথম ক্লাস যেটি ছিল ফিজিক্যাল সায়েন্সের কার্য শক্তি ক্ষমতার ওপরে। এখন আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি হলো লাইফ সায়েন্সের একটি ম্যারাথন ক্লাস, ঠিক আছে। ম্যারাথন ক্লাস বলতে কি, তোমাদের যে এএনএম 2024-এর যে সিলেবাস রয়েছে, ফুল সিলেবাস থেকে আমি তোমাদের জন্য 35+ অর্থাৎ 35-এর অধিক কোশ্চেন নিয়ে এসেছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। তো তোমরা সেই কোশ্চেনগুলো সলভ করবে কমেন্টের মাধ্যমে জানাবে। কত মার্কস পাচ্ছ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং অবশ্যই আমি প্রত্যেকটা কোশ্চেনের অপশন রয়েছে ABCD, সমস্ত অপশন থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, কোন অপশন থেকে কোনটি তোমার কীরকম নতুন কোশ্চেন হতে পারে, কোন কোশ্চেনে কী অ্যান্সার হবে, সব ভালো করে এক্সপ্লেন করে দেবো। তো তোমরা বিশ্বাস রেখে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক তুমি প্র্যাকটিস করতে পারবে, এবং তুমি বুঝতে পারবে যে তোমার এখন কীরকম লেভেলে তুমি পড়াশোনা করেছো, কত মার্কস তুমি গেইন করতে পারছো এই মক টেস্ট থেকে, ঠিক আছে। এটি একটি কিন্তু ইম্পর্টেন্ট প্র্যাকটিস কোশ্চেন রয়েছে 35। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আমরা কী নিয়ে এসেছি, এএনএম 2024 ম্যারাথন ক্লাসের ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে তোমাদের লাইফ সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স থেকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো এখানে আছে, আর সমস্ত চ্যাপ্টার থেকে এখানে আমরা নিয়েছি মোটামুটি, ঠিক আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন কী বলেছি, কোন প্রাণীর পুরুষদের প্রেগনেন্ট মেল বলা হয়, ঠিক আছে। অপশন এ সমুদ্র শসা, সমুদ্র ঘোড়া, সমুদ্র লিলি, সমুদ্র শশক। এটার অ্যান্সার কী হবে তুমি আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। আমি এখন তোমাকে অ্যান্সারটি বলে দিচ্ছি, ঠিক আছে। এটির অ্যান্সার হবে সমুদ্র ঘোড়া। অ্যান্সারটি তুমি মিলিয়ে নিতে পারো এখান থেকে, এই তো সমুদ্র ঘোড়া, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কী ছিল, মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত করা হয় তা কি। অর্থাৎ মৌমাছি যে তোমার পালন করার পদ্ধতি, বিজ্ঞানসম্মত উপায়ে যে পালন করার পদ্ধতি আছে, তাকে যে সেই বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয় তার নাম কি। অপশান এ এপিয়ারি, এপিকালচার, সেরিকালচার, সেলভিকালচার। এখানের মধ্যে এপিয়ারি মানে আমি বলে দিচ্ছি তোমাদের কি। এপিয়ারি মানে হলো তোমাদের মৌমাছির যে চাক আছে, মৌমাছির যে তোমাদের বাসাটা আছে, সেটা রাখার জন্য, সেটা সংরক্ষণ করার জন্য যে তোমার পাত্রটা থাকে, তাকে বলা হয় এপিয়ারি, সংরক্ষণ করার স্থানকে, ঠিক আছে। সেই যে বিজ্ঞানসম্মত যে পদ্ধতিটি যে নিয়ে আলোচনা করে, সেটা কিন্তু এপিয়ারি নয়। আর এপিকালচার হলো মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে যে পালন করার পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি নিয়ে যে আলোচনা করে সেটি হলো এপিকালচার, অর্থাৎ এটির অ্যান্সার হবে এপিকালচার। আর সেরিকালচার কি, বিজ্ঞানসম্মত উপায়ে যে রেশম চাষ করা হয় তাকে আমরা বলবো হলো সেরিকালচার, ঠিক আছে। আর সিলভিকালচার হলো তোমাদের বনের মধ্যে যে কাঠ থাকে, বনের কাঠকে সংরক্ষণ করার নিয়ে যে আলোচনা করা হয়, যে পঠন পাঠন হয়, তাকে আমরা বলবো সিলভিকালচার। দেখে নাও তাহলে অ্যান্সার কী হচ্ছে, এপিকালচার, ঠিক আছে। 2 নম্বর হয়ে গেল। এখন 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছি আমরা, কার্বোহাইড্রেট যে রয়েছে, কার্বোহাইড্রেটের মধ্যে তোমাদের হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা, অক্সিজেনের যে অনুপাত, সেটি কী। অর্থাৎ কার্বোহাইড্রেট যেটি তোমরা জানো, কার্বোহাইড্রেটের মধ্যে তোমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটোর অনুপাত কী। অপশান এ দিয়েছে আমরা 2:1, বি 1:2, সি 3:1, ডি 1:3। এখানে অ্যান্সার কী হতে চলেছে, অ্যান্সার হতে চলেছে অপশান এ 2:1। অ্যান্সারটি মিলিয়ে নাও, অপশান এ 2:1, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছে আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আমরা কি বলেছি, মানুষের মেরুদণ্ডে সার্ভাইকাল কোষেরুকার সংখ্যা কটি। সার্ভাইকাল কোষেরুকা থাকে মানুষের মেরুদণ্ডে, তোমরা জানো। তো তার সংখ্যা কটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা মনে রাখবে, ঠিক আছে। 12টি, 7টি, 4টি, 5টি, কী হবে তুমি আমাকে বড় অ্যান্সারটি, তারপরে আমি অ্যান্সারটি বলে দেবো। কমেন্টের মাধ্যমে জানাও, লাইভ চ্যাটে জানাও। এটির অ্যান্সার হবে 7টি, বি নম্বর। অ্যান্সার দেখো, বি নম্বর 7টি। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে। অপশান দিয়েছি আমরা স্পার্মাটোগোনিয়া, সেকেন্ডারি ওসাইট, ভ্রূণাণু, উগোনিয়া। এখন স্পার্মাটোগোনিয়া মানে কি বলো তো। স্পার্মাটোগোনিয়া হলো তোমাদের একটি ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড সেল স্পার্মাটোগোনিয়া, অর্থাৎ 2n। তো n-এর মধ্যে যদি 23 থাকে, তাহলে তোমাদের 2 × 23 মানে 46 ক্রোমোজোম থাকে স্পার্মাটোগোনিয়াতে। হ্যাঁ, রাইট, এতটুকু তো বুঝতে পারলে।
তারপর সি যে তোমাদের আমরা যে এখানে সি নম্বর যে অপশানটি দিয়েছি সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইটের মধ্যে তোমরা দেখবে যে এন অর্থাৎ হ্যাপ্লয়েড থাকে। তো এখানে তোমাদের 23টি যে ক্রোমোজোম আছে সেটি থাকে হলো সেকেন্ডারি ওসাইটে, কিন্তু আবার যে প্রাইমারি ওসাইট রয়েছে তোমাদের প্রাইমারি ওসাইটের মধ্যেও কিন্তু 2n থাকে। তো প্রাইমারি ওসাইটেও তোমাদের ক্রোমোজোমের সংখ্যা 46। মনে রাখবে, আমি এক্সট্রা একটি বলে দিলাম, সবগুলো আমি বলে দিচ্ছি কারণ এক্সামে তো তোমার এখান থেকে যে কোনো একটি আসতেই পারে না, তুমি এর জন্য সবগুলো মনে রাখো। স্পার্মাটোগোনিয়া 46, প্রাইমারি ওসাইটও 46, কিন্তু সেকেন্ডারি ওসাইট তোমাদের 23 ক্রোমোজোম সংখ্যা। আর ভ্রূণাণু তোমরা জানো 2n, এটিও 46, আর উগোনিয়াও 2n অর্থাৎ ডিপ্লয়েড 46। ঠিক আছে, অ্যান্সার দেখিনি আমরা। সেকেন্ডারি ওসাইট দেখলে এটি অ্যান্সার হবে, যার 23টি ক্রোমোজোম, মনে রাখবে এটা। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন চলে এসেছি। অম্লবৃষ্টির মূল উপাদান কি? অম্লবৃষ্টি অর্থাৎ অ্যাসিড বৃষ্টি যাকে বলে। অ্যাসিড বৃষ্টির ফলে কী হয় একবার তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও দেখি। অ্যাসিড বৃষ্টির ফলে কী হয় বলো? অ্যাসিড বৃষ্টির ফলে তোমাদের যে তাজমহল রয়েছে বা মার্বেলের যে তোমাদের স্তম্ভগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় অ্যাসিড বৃষ্টির ফলে, তাই না? মার্বেল পাথরের তৈরি যে স্তম্ভ বা মনুমেন্ট বা যে কোনো কিছু আছে। ঠিক আছে, তো অম্লবৃষ্টি তোমাদের হয় কী করে? কোন উপাদানটি হলো মূল? অপশনে HCl, H2SO4, HNO3 এবং H2SO4, HNO3 এবং HF, HCl এবং HF। অম্লবৃষ্টির কারণ হলো তোমাদের HNO3 এবং H2SO4 ফলে কিন্তু অম্লবৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, এই তো বি নম্বর অপশান, HNO3 এবং H2SO4। আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? পশ্চিমবঙ্গ, কেরালা, জম্মু, নাগাল্যান্ড। JFM মানে কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাই তো? একটা ম্যানেজমেন্ট ছিল যারা ফরেস্ট নিয়ে আর কি, ফরেস্টকে রক্ষা করার জন্য একটা ম্যানেজমেন্ট তৈরি হয়েছিল, সেটা তৈরি হয়েছিল তোমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তাই পশ্চিমবঙ্গ এখানে অ্যান্সার হবে, পশ্চিমবঙ্গ রাজ্যে চালু হয়েছিল। অ্যান্সার পশ্চিমবঙ্গ বুঝে নিলে। পরবর্তী কোশ্চেন তোমাদের 8 নম্বর কোশ্চেন। নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? পতঙ্গ পরাগী মানে কি আমাকে আগে বলো। পতঙ্গ পরাগী মানে কি? পতঙ্গ পরাগী মানে হলো যে তোমাদের যে ফুল পতঙ্গ দ্বারা পরাগযোগ সম্পন্ন করে, অর্থাৎ পলিনেশন সম্পন্ন করে, অর্থাৎ পরাগযোগ সম্পন্ন করে পতঙ্গর সাহায্যে। পতঙ্গ হলো এখানে বাহক। ঠিক আছে, পতঙ্গ দ্বারা কে এখন পরাগযোগ সম্পন্ন করে? ধান সম্পন্ন করে, না আম, না বিগোনিয়া, না হাইড্রিলা? দেখো, ধান যে আছে, ধান তোমরা জানো একটি হালকা, ধানের যে তোমাদের ফুল হয় সেটি হালকা হয়। ঠিক আছে, তো ধানের ফুল বায়ুর সাহায্যে কিন্তু পরাগযোগ করে থাকে। বায়ু, মনে রাখবে, ধান উইন্ড। ঠিক আছে, আর আম যে আছে, আম কিন্তু পতঙ্গের সাহায্যেই করে। ঠিক আছে, কীট পতঙ্গের সাহায্যে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে আম। আর হাইড্রিলা যে আছে, হাইড্রিলাও কিন্তু বায়ুর সাহায্যে করে পরাগযোগ। আর ভিগোনিয়া যে আছে, ভিগোনিয়ার যে উদ্ভিদটা আছে, উদ্ভিদের মধ্যে তোমাদের কি বলে, মেল এবং ফিমেল যে তোমাদের ফুল রয়েছে, দুটো ফুল একটা উদ্ভিদেই হয়, তার জন্য এরা সেলফ পলিনেশনে এরা সাহায্য করে। অর্থাৎ তোমাদের একটা গাছের এই কি বলে, এখানে যে তোমাদের পুং ফুলটি রয়েছে, এখান থেকে পরাগযোগ স্ত্রী ফুলে একা একাই চলে যায়, বা কোনো লোকের হাতের সাহায্যে ওটা যেতে পারে। হ্যান্ড পলিউটেন্টও লোকে বলে, পলিউশন আর কি, পলিনেশন, সরি। তো ভিগোনিয়া তোমাদের কি হচ্ছে? সেলফ পলিনেশন করে। এখানে অ্যান্সার হচ্ছে তাহলে আম, বি নম্বর। অ্যান্সার আম, বি নম্বর হয়ে গেল। আমরা চলে যাব এখন 9 নম্বর কোশ্চেনে। হেমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ওয়াই লিঙ্কড, নন জেনেটিক, অটোজোমাল, এক্স লিঙ্কড। তোমরা জানো এটি একটি জেনেটিক রোগ। ওয়াই লিঙ্কড নয়, অটোজোমাল নয়, এক্স লিঙ্কড। এক্স লিঙ্ক বলতে এক্স ক্রোমোজোম যে আছে, এক্স ক্রোমোজোমের সঙ্গে এই রোগটি কিন্তু ছড়ায়। ঠিক আছে, এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন বিশিষ্ট রোগ। এর জন্য পুরুষদের বেশিরভাগ হয়ে থাকে, কারণ কি পুরুষদের তোমরা জানো একটি এক্স ক্রোমোজোম থাকে, একটি ওয়াই থাকে, আর মহিলাদের দুটি এক্স থাকে। তো একটি এক্স যদি হিমোফিলিয়া বাহক হয় বা হিমোফিলিয়া বাহিত হয়, তবু আরেকটি তো এক্স ঠিক আছে না, তাই মহিলারা ঠিক থাকতে পারে। মানে মহিলাদের কম হয় হিমোফিলিয়া, পুরুষদের বেশি হয়, কারণ একটি এক্স যদি হিমোফিলিয়া বাহিত হয়ে যায়, তাহলে সে টোটালি হিমোফিলিয়া আক্রান্ত হয়ে যাবে, হিমোফিলিয়া বাহক হবে না, কিন্তু মহিলারা বেশিরভাগ বাহক হয়। ঠিক আছে, দেখলে অ্যান্সার হয়ে গেল এক্স লিঙ্কড, ডি নম্বর। চলে যাচ্ছি আমরা 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখো তোমরা কি বলেছি, কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? ইউরিয়া যে উৎপন্ন হয় কি ভাঙনের ফলে হয়? কি থেকে কি ভাঙন হলে ইউরিয়া উৎপন্ন হয়? শর্করা ভাঙনের ফলে হয় না, চিনি বা সুগার ভাঙনের ফলে হয় না, ফ্যাট ভাঙনের ফলেও হয় না, প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড হয় সেটি ভাঙনের ফলে তোমাদের ইউরিয়া উৎপন্ন হয়। এটির অ্যান্সার হবে তাহলে তোমাদের প্রোটিন। ঠিক আছে,
এটির অ্যান্সার হয়ে যাচ্ছে প্রোটিন। তো একটি ছোট্ট কথা বলে রাখি, আমি বললাম প্রথমে আমার নাম বিশাল পণ্ডিত, আর আমি অ্যাকচুয়ালি আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম সায়েন্স এডুকেটিং, তোমরা দেখতে পাচ্ছ কিনা লোগোটি, ঠিক আছে। তো এই চ্যানেলে অ্যাকচুয়ালি আমি ওনার, আমি ওখানেই ভিডিও করে থাকি এই টাইপের, কিন্তু এখন আপাতত আমাদের যে তোমাদের স্যার রয়েছে সেই স্যারের এখন মানে প্রচণ্ড বিজি থাকার কারণে উনি আমাকে বলেছেন যে একটু এখানে ভিডিও করে দেওয়ার জন্য, এই জন্য আমি এই ভিডিওগুলো করছি। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে এবং এরকম ক্লাস আরও দেখতে চাও তো অবশ্যই এই স্যারের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ স্যারের চ্যানেল তোমরা জানো কিছুদিন থেকে প্রচণ্ড রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলের। তো চ্যানেলটিকে লাইক করে দেবে, মানে এই ভিডিওটিকে লাইক করে দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তুমি যদি এরকম ভিডিও আরও দেখতে চাও এই টাইপের, তুমি এই চ্যানেল তো সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে তুমি সায়েন্স এডুকেটিং যে চ্যানেলটি আছে যেটি আমার চ্যানেল, আমি ওই চ্যানেলেও কিন্তু সেম টাইপে এইভাবে আমি পিপিটি বানিয়ে তোমাদের ক্লাস করিয়ে থাকি এএনএম জিএনএমের জন্য, জেএন পাসের জন্য, বা ক্লাস 10-12 অনেক কিছু আছে। তোমরা একবার চ্যানেলটিকে ভিজিট করতে পারো, তোমরা ইউটিউবে সার্চ করবে @সায়েন্স এডুকেটিং, একসঙ্গে, মাঝে মাঝে স্পেস দেবে না, ঠিক আছে। সায়েন্স এডুকেটিং লিখবে একসঙ্গে, কিন্তু মাঝে স্পেস দেবে না। আর তার সঙ্গে আমি এই যে স্যার আছে, স্যারের যে ভিডিও, এই ভিডিওর যে কমেন্ট আছে সেখানে আমার একটি কমেন্ট করা থাকবে, যেটি পিন করা থাকবে, তোমরা সেখান থেকেও এই চ্যানেলটি পেয়ে যাবে। তো চলো দেরি না করে পরের আমি কোশ্চেনে চলে যাই। 11 নম্বর কোশ্চেন, মানবদেহের সর্ববৃহৎ প্রষ্টিক গ্রন্থটি কী? প্রষ্টিক গ্রন্থ কী আছে সর্ববৃহৎ, মানে সব থেকে বড়? এই নম্বর বলেছে যকৃৎ, বি নম্বর অগ্নাশয়, পিটিউটারি, থাইরয়েড। পিটিউটারি তোমরা জানো সব থেকে ছোটো, তো এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের যকৃৎ। এই নম্বর দেখে নিয়েছো, অ্যান্সার যকৃৎ। 12 নম্বর, স্ত্রীলোকের জিটিএমের প্রভাবে প্রথম রজস্রাবকে কী বলে? মানে স্ত্রীলোকের যে প্রথম রজস্রাব হয়, ঠিক আছে, সে তখন তাকে কী বলে? মেনোপজ বলে, না মিনার্কি বলে, না ডায়াপোজ বলে, না স্পার্মিয়েশন বলে? স্পার্মিয়েশন মানে কি জানো তোমরা? স্পাম তৈরির পদ্ধতিকে আমরা স্পার্মিয়েশন বলি। তো এখানে কি বলছে? মেনোপজ বললো আর মিনার্কি বললো, এই দুটোই কিন্তু রজস্রাবের সঙ্গে জড়িত। মিনার্কি মানে হলো তোমাদের প্রথম যে রজচক্র হয় তাকে বলা হয় মিনার্কি, যখন তোমাদের বন্ধ হয়ে যায় তাকে বলা হয় মেনোপজ। অর্থাৎ 45 থেকে 50 বছরের মধ্যে যখন রজচক্র বন্ধ হয়ে যাবে তখন আমরা বলবো তাকে মেনোপজ, আর যখন শুরু হবে তাকে বলবো মিনার্কি, ঠিক আছে। মিনার্কি অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে এসেছি, 13 নম্বর কোশ্চেন, সূর্য শিশির উদ্ভিদের পাতার কিনারায় আকর্ষকগুলোর যে চলন থাকে সেই চলনকে আমরা কী বলবো? সূর্য শিশির পাতা যদি তোমরা দেখো, সূর্য শিশির উদ্ভিদ যদি দেখো, দেখবে এটি একটি কীরকম মুখের মতো আছে, ঠিক আছে। এদিকে একটু কাটা কাটা থাকবে, এদিকেও কাটা কাটা থাকবে, এটি ওপেন হয়ে থাকে। যখনই কোনো এখানে কীটপতঙ্গ ঢুকবে এই ফুলটার মধ্যে এসে বসবে, তখনই এটি কিন্তু ক্লোজ হয়ে যায়, এর মুখটা ক্লোজ হয়ে যায়, এবং সেই কীটপতঙ্গের মধ্যে যে রাসায়নিক পদার্থ রয়েছে সেটি শোষণ করে এই যে তোমাদের সূর্য শিশির উদ্ভিদ আছে সেটি কিন্তু চলন করে থাকে, ঠিক আছে। এটি কী প্রকার চলন? কেমোনাস্টিক চলন বলে এটিকে, কারণ কেমো অর্থাৎ রাসায়নিক, অর্থাৎ কোনো জীব, কোনো উদ্ভিদ একটি প্রাণী থেকে বা একটি পতঙ্গ থেকে যখন রাসায়নিক পদার্থ শোষণ করে তার যে চলন আছে সেটি চালায়, তখন তাকে কেমোনাস্টিক চলন বলা হয়। এটির অ্যান্সার হবে কেমোনাস্টিক, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো। আর সিসমোনাস্টিক চলন কোনটি? তোমরা লজ্জাবতীর পাতায় যে তোমরা টাচ করলে লজ্জাবতীর পাতাটি যে বুঝে যায় তাকে সিসমোনাস্টিক চলন বলি। ফোটোনস্টিক চলন তোমরা জানো যে আলোর প্রভাবে গাছের কাণ্ডর যে তোমাদের আলোর দিকে যায়, সেটা একটি ফটোনস্টিক চলনের উদাহরণ। টিউলিপ ফুল যার, ঠিক আছে, উদাহরণ। এভাবে তোমরা মনে রাখতে পারবে। আর দেখো এটির অ্যান্সার কেমোনাস্টিক চলন, ঠিক আছে, বললাম। 14 নম্বর কোশ্চেন কী বলেছে? মানবদেহের মস্তিষ্কের ওজন কত? 2.5 গ্রাম। তারপরে বললো 5.1 গ্রাম। তোমার মস্তিষ্ক যে আছে, মস্তিষ্ক মানে প্রাপ্তবয়স্কের মস্তিষ্ক 2.5 গ্রাম হবে, নাকি 5.1 গ্রাম হবে, নাকি 3 কিলো হবে, নাকি 1.36 কিগ্রা? কোনটা হবে? 2.5 গ্রাম আর 5.1 গ্রাম তো হবে না, তোমরা বুঝতেই পারছো। 2.5 গ্রাম মাথা হলে আমরা কী করে থাকবো মস্তিষ্ক নিয়ে? দেখো এখানে অ্যান্সার হবে তোমাদের ডি নম্বর 1.36, বা এটা যদি তোমার 1.36 না থেকে 1.5 কিগ্রা থাকে তবে কিন্তু হবে। অ্যাকচুয়ালি 1.5, কিন্তু এখানে অপশন নেই বলে আমাদের 1.36টাকে নিতে হচ্ছে। 14 নম্বর 1.36 কিগ্রা, ঠিক আছে। চলে গেলাম আমরা 15 নম্বর কোশ্চেনে। যে আকৃতির লেখচিত্র, যে তোমাদের লেখচিত্রযুক্ত পপুলেশনের বৃদ্ধি যে দেখা যায়, যে আকৃতির যে পপুলেশনটি রয়েছে, পপুলেশনের যে লেখচিত্রটি রয়েছে বৃদ্ধি হওয়ার পপুলেশন, সেটি কাদের ক্ষেত্রে দেখা যায়? মানুষের ক্ষেত্রে, ইঁদুরের ক্ষেত্রে, পায়রার ক্ষেত্রে, পিঁপড়ের ক্ষেত্রে। তোমরা জানো পিঁপড়ের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। অ্যান্সার পিঁপড়ে। মনে রাখবে এগুলো, ঠিক আছে। যেগুলো তোমাদের মনে থাকছে না সেগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এক্সাম তো চলেই এসছে, আর এখন তো সেভাবে তুমি বুঝতে পারবে না। আর যতটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আই থিঙ্ক তুমি বুঝে যাবে সবগুলো। আর বুঝতে না পারলে অবশ্যই তুমি কমেন্টে বলবে, আমি তোমাকে কমেন্টেই তোমাকে সলভ করে দেবো, ঠিক আছে। 16 নম্বর, ডায়রিয়া রোগের জীবাণুটি কী? প্লাজমেডিয়াম, করোনা ভাইরাস,
করোনা ভাইরাস দিয়ে দিয়েছে, দেখলে? ক্লস্ট্রিডিয়াম নাকি রোটা ভাইরাস, কোনটি হবে? ডায়রিয়া রোগের জীবাণু হলো রোটা ভাইরাস। এগুলো মনে রাখতে হবে, এগুলো কিছু করার নেই, ঠিক আছে? রোটা ভাইরাস অ্যান্সার সি নম্বর। চলে গেছি আমরা 17 নম্বর কোশ্চেন। গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার নাকি হরগোবিন্দ খুরানা নাকি আলেকজান্ডার ফ্লেমিং নাকি লুই পাস্তুর? এটিও তোমাদের মনে রাখার বিষয় হিস্ট্রির মতো। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেছিল? এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন, এ নম্বর, ঠিক আছে? চলে যাচ্ছে আমরা 18 নম্বর কোশ্চেন। WWF এর সাংকেতিক প্রতীক কী? WWF এর ফুল ফর্ম হলো তোমাদের ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার। এর সাংকেতিক প্রতীক কী? দেখো, এই সাংকেতিক প্রতীক কি বাঘ নাকি হরিণ নাকি শ্বেতকায় ভাল্লুক নাকি জায়ান্ট পান্ডা, মানে জাতীয় পান্ডা, ঠিক আছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের জাতীয় পান্ডা। মনে রাখবে WWF এর যে সাংকেতিক প্রতীক আছে, যে একটি প্রতীক চিহ্ন বানিয়েছে, সেখানে তোমাদের একটি পান্ডার ছবি থাকে, ঠিক আছে? জায়ান্ট পান্ডা, বা তোমাকে এখানে জাতীয় পান্ডা বলতে পারে, ইন্টারন্যাশনাল পান্ডা, ঠিক আছে? তারপরে NMGNM এর দেখো আমরা 2024 নিয়ে এসেছি 19 নম্বর কোশ্চেন, ম্যারাথন ক্লাস লাইফ সায়েন্সের, ঠিক আছে? আরইউবিপি থেকে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় আরইউবিপি গঠন হওয়ার পদ্ধতিকে কী বলে? এটা কিন্তু তোমরা বলতে পারো এটি ক্লাস 11-এর মধ্যে ছিল, ক্লাস 9-এও ছিল, বাট এটাই সেভাবে এক্সপ্লেন করা ছিল না। ক্লাস 11-এর বই থেকে এটি হুবহু দিয়েছে। তো এটা কী হবে তোমরা মনে রাখবে, কেলভিন চক্র হবে না, গ্লাইকোলাইসিস হবে না, গ্লাইকোজেনেসিস হবে না, ক্রেবস চক্র হবে, ঠিক আছে? আরইউবিপি থেকে মানে বিভিন্ন প্রকার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে আবার পুনরায় সেই আরইউবিপি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? ক্রেবস চক্র হচ্ছে, মনে রাখবে। আর ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুটি কী? মেসোজোম, জেনোফোর, স্পোরাজোম, লোমোসোম? অ্যান্সার হবে জেনোফোর, ঠিক আছে? ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু জেনোফোর। আমরা চলে যাচ্ছি 21 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতর মধ্যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? খাদ্য শৃঙ্খল তোমরা জানো, আমাদের চ্যাপ্টার রয়েছে। তো খাদ্য শৃঙ্খল কোনটি এখানে সঠিক? ঘাস ফড়িং থেকে বাজ, তারপরে সাপ, নাকি ঘাস থেকে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, তারপরে সাপ? মানে কে কাকে খেয়ে বেঁচে থাকে, খাদ্য শৃঙ্খল যাকে বলে? ঘাস ফড়িং থেকে সাপ, ব্যাঙ, ঘাস, সাপ, ব্যাঙ, বাজ, ঘাস, কোনটা হবে? দেখো এখানে আমাদের দেখো বি নম্বর অপশানটা যদি তোমরা দেখো, দেখতে পারবে ঘাস খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাংকে খাচ্ছে সাপ, এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তো বি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে, আর অন্যগুলো উল্টোপাল্টা দিয়ে রেখেছে। বি নম্বরটা অ্যান্সার হয়ে গেল। আমরা চলে যাচ্ছি 22 নম্বর কোশ্চেনে। মানুষের করোটিক স্নায়ু সংখ্যা কতগুলো? 12টি, 12 জোড়া, 31টি, 31 জোড়া? দেখো করোটি স্নায়ু যেটি আছে সেটি কিন্তু 12 জোড়া, ঠিক আছে? মনে রাখবে, অর্থাৎ টোটাল 24টি, 12 জোড়া করোটি স্নায়ু, মনে রাখবে। সুষুম্না স্নায়ু আর করোটি স্নায়ু দুটোই মনে রাখবে। আর 23, যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলা হয়? G1 দশা, অর্থাৎ প্রথম যে তোমাদের দশাটি রয়েছে গ্যামেট দশা, সেখানে G1 দশা নাকি G2 দশা নাকি G0 দশা নাকি S দশা? এখানে অ্যান্সার হবে G0 দশা। G0 বলা হয় একে এর জন্যই কারণ ওখানে কোষ বিভাজিত হতে পারে না, ঠিক আছে? 0 বলা হয়, ঠিক আছে? আর অন্যগুলোতে 1, 2 বলা হয়। 1 মানে হলো প্রথমবার কোষ বিভাজিত হচ্ছে, 2 মানে হলো দ্বিতীয়বার কোষ বিভাজিত হচ্ছে, ঠিক আছে? আর এস দশায় তোমাদের ডিএনএর যে রেপ্লিকেশন হয় সেটা তৈরি হয় এস দশায়, ডিএনএর প্রতিলিপিকরণ। আমরা চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেন। ডিএনএর প্রতিলিপিকরণে কোন প্রকার? রক্ষণশীল, অর্ধরক্ষণশীল, রক্ষণশীল ও অর্ধরক্ষণশীল নাকি কোনোটি নয়? এখানে অ্যান্সার হতে চলেছে বি নম্বর, অর্ধরক্ষণশীল ডিএনএর প্রতিলিপিকরণ, ঠিক আছে? অর্ধেকটার থেকে একটা নতুন ডিএনএ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অর্ধরক্ষণশীল। একটা তোমাদের যে হাফ ডিএনএ আছে, দেখো এটা একটা ডিএনএ, ঠিক আছে? তো এই ডিএনএর হাফটা নিয়ে অন্য জায়গার থেকে আরেকটা হাফ নিয়ে একটা নতুন ডিএনএ উৎপন্ন করবে, অর্থাৎ অর্ধরক্ষণশীল। একটা অর্ধেকটাকে তোমাদের এখানে রক্ষা করলো, এই অর্ধেক পার্টটাকে, ঠিক আছে? মনে রাখবে এভাবে অর্ধরক্ষণশীল। তারপর আমরা চলে যাচ্ছি 25 নম্বর কোশ্চেন। হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এটা কিন্তু আজকে আমি বলেছি যখন হিমোফিলিয়ার ফার্স্ট একটা কোশ্চেন এসেছিল, মনে করো। অপশন কি দিয়েছি? এক্স ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য, ওয়াই ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কোনটি হবে? তোমরা জানো এক্স ক্রোমোজোম দিয়ে হয়, যে এর জন্যই পুরুষদের হচ্ছে। আর প্রকট না প্রচ্ছন্ন? অবশ্যই প্রচ্ছন্ন হবে, বি নম্বর অ্যান্সার, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা চলে যাচ্ছি 25 নম্বর কোশ্চেন। আমরা এখন করলাম 25, সরি এটা 26 হতো, আচ্ছা ঠিক আছে, তোমরা ম্যানেজ করে নেবে। তো 25, একজন এ রক্ত গ্রুপযুক্ত পুরুষ এবি রক্তযুক্ত এক মহিলাকে বিবাহ করলো। তাদের সন্তানদের জিনোটাইপ রক্ত গ্রুপ নির্ণয় করে কি বলা যাবে
যে পিতা হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস মানে কি, রক্তের গ্রুপ কি হয় আমি বলে দিচ্ছি। দেখো, যে পিতা যে ছিল ফাদার, তার যে তোমাদের রক্তের গ্রুপ ছিল সেটা ছিল এ ব্লাড গ্রুপ। তাহলে এর জিনোটাইপ কী হতে পারে? জিনোটাইপ হতে পারে I0 আর IA। আরেকটা জিনোটাইপ হতে পারে IA এবং তার সঙ্গে IA, ঠিক আছে। তারপরে যে মাতা আছে, তার মাতার হলো ব্লাড গ্রুপ বলেছে AB, তাই তো। তার মানে এর একটা জিনোটাইপই হতে পারে, আমরা জানি IA আর IB, তাই তো। তো এখান থেকে বলেছে যদি ফার্স্ট অপশান দিয়েছে আমাদের ও কি এখান থেকে হতে পারে? ও হতে গেলে কী কী জিনোটাইপ দরকার? আইও, তো আইও একটা আছে, আর এখানে আইও নেই একটাও, তার মানে ও হতেই পারে না। তো এখানে বলেছে যে পিতা যে হেটেরোজাইগাস মানে কি? এটা হলো হোমোজাইগাস জিনোটাইপ পিতার, ঠিক আছে, আইএ, আর এটা হলো হেটেরোজাইগাস পিতার। এটা হবে কখন? যদি ও থাকে তখন আমরা বলতে পারবো না, ও থাকলে বলতে পারবো না। দ্বিতীয় অপশন আমি দেখছি এখন এ থাকলে, ব্লাড গ্রুপ যদি এ থাকে সন্তানে, তাহলে কি আমরা বলতে পারবো? ব্লাড গ্রুপ এ কখন কখন হয়? I0 IA আর IA। তো এখান থেকে I0 এলো, এখান থেকে IA এলো, আবার এখান থেকে IA এলো। তাহলে আমরা এখানেও বলতে পারছি না যে পিতা হেটেরোজাইগাস কিনা। আমরা যদি দেখি বি ব্লাড গ্রুপ হয়েছে সন্তানের, তাহলে আমরা কি দেখব? যে এর কন্ডিশন কী কী হচ্ছে? I0 IB, এদিকে কিন্তু কোনো IV নেই পিতাতে। তাহলে আমরা বলতে পারছি যে যখন এটা থাকবে, পিতা হেটেরোজাইগাস থাকবে, তখনই একমাত্র এই বিটা উৎপন্ন হবে, অর্থাৎ সন্তানের ব্লাড গ্রুপ বি হবে। তাই আমরা বলতে পারবো বি যদি ব্লাড গ্রুপ সন্তানের হয়, তাহলে আমরা বলতে পারবো যে পিতা হেটেরোজাইগাস হবে। তাহলে অপশন বি হবে তোমাদের অ্যান্সার, বি ব্লাড গ্রুপ হবে সন্তানের, ঠিক আছে। বুঝতে পারলে এক্সপ্লেনেশন থেকে? তাহলে কি হচ্ছে, এটা বি নম্বর হচ্ছে, অর্থাৎ বি নম্বর অপশন হচ্ছে তোমাদের বি ব্লাড গ্রুপ যুক্ত সন্তান হলেই আমরা বুঝতে পারবো যে পিতা হেটেরোজাইগাস ছিল। হয়ে গেল অ্যান্সার। চলে যাচ্ছি আমরা 26 নম্বর, ক্রিসমাস রোগ। ক্রিসমাস রোগ আমরা জানি একটি হিমোফিলিয়া রোগ, কিন্তু হিমোফিলিয়া এ না সি না বি, কোনটি? হিমোফিলিয়া বি হবে, মনে রাখবে। চলে এসেছি এখন আমরা 27 নম্বর কোশ্চেন। এখন আমরা চলে এসেছি 27 নম্বর কোশ্চেন। মানুষের চোখে বর্ণ চিরবার জন্য দায়ী কোন কোষ? রড কোষ রাতে দেখবার জন্য সহায়তা করে, কোন কোষ? মিউট্যান কোষ না আবরক কোষ, কোনটি? চোখের মধ্যে কী থাকে বলো? কোন কোষ আর রড কোষ। তো রড কোষ হলো রাতে দেখার জন্য সাহায্য করে, আর বর্ণ চিনবার জন্য কোন কোষ সাহায্য করে, ঠিক আছে। কোন কোষ হচ্ছে, ঠিক আছে, বুঝে গেলে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, বুঝলে? তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো যে আমি কীভাবে বলতে চাচ্ছি, তোমাদের এই যে কোশ্চেনগুলো কী টাইপের আসতে পারে, আর তোমরা কীভাবে ভাববে, কীভাবে ভেবে তোমরা অ্যান্সার করবে। ফার্স্টেই তোমরা যদি কোশ্চেনটাকে দেখে হুবহু তাড়াহুড়ো করে এক্সাইটমেন্টে তুমি যদি অ্যান্সার করে দাও, তাহলে দেখবে কিন্তু তুমি অনেক অ্যান্সার কিন্তু ভুল করে দিচ্ছ বা সিলি মিস্টেক করে দিচ্ছ। তাই অবশ্যই তোমাকে সম্পূর্ণ কোশ্চেনটা পড়তে হবে, তার সঙ্গে তোমাকে 4টে অপশান আছে, 4টে অপশান কি ভালো করে পড়তে হবে। পড়লেই তুমি কিন্তু বুঝতে পারবে যে কোশ্চেনটা কী চেয়েছে আর কি হতে পারে। তো তাড়াহুড়া করার কিচ্ছু নেই, তুমি শান্তির মতো শান্তিতে আস্তে ধীরে তুমি এটি কিন্তু সলভ করবে কোশ্চেনগুলো, দেখবে তোমার এক্সাম কিন্তু খুব ভালো হবে। সব তোমার সলভ করার দরকার নেই এক্সামে, যেগুলো পারছো শুধু সেগুলো করো। তারপরে যদি দেখছো সেগুলো খুব কম হয়ে যাচ্ছে, তারপরে তুমি একটু ট্রাই করো, কিন্তু আগেই তুমি নয় যে আমি পারছি না, আমি একটা তুক্কা দিয়ে এলাম, বা আমি মনে হচ্ছে এটা হবে বা মনে হচ্ছে হবে না, বা আমি তাড়াহুড়ো করে দিয়ে দিলাম, যেটা পারতাম সেটা আমার ভুল হয়ে গেল, হতে পারে কিন্তু। আর যেহেতু এন্ট্রান্স এক্সাম এএনএম জিএনএম, এর জন্য তোমার কিন্তু এখানে নেগেটিভ মার্কস আছে। এর জন্য তোমাকে যেগুলো পারছো সেগুলো মাথা ঠান্ডা করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। 28 নম্বর কোশ্চেন চলে এসছে। হুগো দি ভ্রিস নিম্নলিখিত কোন অধ্যায়ের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? জেনেটিক্স, মিউটেশন, ট্যাক্সোনমি, ইভলিউশন। হুগো দ্য ভ্রিস মিউটেশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, অর্থাৎ অভিব্যক্তি। 29 নম্বর কোশ্চেন, কে হট ডাইলুট স্যুপ কথাটির প্রবর্তন করেন বা ধারণাটি দেন হট ডাইলুট স্যুপের? কে? ফক্স, লিনিয়াস, কেলভিন, হ্যালডেন কিন্তু হট ডাইলুট স্যুপের ধারণাটি দেন, ঠিক আছে, বিজ্ঞানী হ্যালডেন। 30 নম্বর কোশ্চেন, নয়া ডারউইনবাদ প্রবক্তা কে করেন? দ্য ভ্রিস, হ্যালডেন, গোল্ডস্মিথ, ডারউইন, ল্যামার্ক। দ্য ভ্রিস, ল্যামার্ক, হ্যালডেন, ডারউইন, ডবঝেনস্কি, ল্যামার্ক, গোল্ডস্মিথ। এখানে অ্যান্সার হবে দ্য ভ্রিস, হ্যালডেন আর গোল্ডস্মিথ, এরা কিন্তু ডারউইনবাদের প্রবক্তা ছিলেন, ঠিক আছে। নয়া ডারউইনবাদ এই নম্বর হয়ে যাচ্ছে অ্যান্সার। 31 নম্বর, মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় মেসোফাইট, হেলিওফাইট, হ্যালিওফাইট, জেরোফাইট। দেখো এদের কিন্তু মেরু অঞ্চলে যারা বসবাস করে সেই উদ্ভিদদের বলা হয় জেরোফাইট উদ্ভিদ। তোমরা দেখে নিতে পারছো ডি নম্বর অ্যান্সার।
আমরা চলে যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। 32 নম্বর কোশ্চেনে বলেছি আমরা ব্ল্যাকফুট রোগ কোন দূষণের জন্য দায়ী? লেড, আর্সেনিক, ফ্লোরাইড দূষণ, ক্যাডমিয়াম দূষণ। দেখো আর্সেনিক দূষণের জন্য ব্ল্যাকফুট ডিজিজ, অর্থাৎ পায়ের যে তালা আছে, পায়ের যে নিচে আছে, পায়ের পাতার মধ্যে তোমার আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট হয়ে যায়, অর্থাৎ পায়ের যে তোমাদের পাতাটা আছে পাতার মধ্যে কালো কালো ছোপ ছোপ হয়ে যাবে, ব্ল্যাকফুট ডিজিজ, যা আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। তোমরা দেখো এখন 33 নম্বর কোশ্চেন, ঝুম চাষ পদ্ধতি দ্বারা রোধ করা যায় কি? জল অপচয়, অরণ্য নিধন, ভূমিক্ষয়, বন্যপ্রাণী ক্ষয়। দেখো ঝুম চাষ জিনিসটা কি সেটা যদি আগে জেনে নাও তাহলে তুমি কিন্তু অ্যান্সারটা করতে পারবে। ঝুম চাষ মানে কি? আগেকার দিনে পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে কি হতো, ধরো একটা কেউ চাষ করলো কিছু, ঠিক আছে, আমি তুমি ধরে নিলাম একটা কেউ ভুট্টা চাষ করলো, ঠিক আছে, ভুট্টা চাষ করার পরে ক্ষেতের মধ্যে তুমি দেখবে যে তোমাদের ওখানে ক্ষেতটা আছে, ক্ষেতের মধ্যে তুমি দেখবে মাঠের মধ্যে ভুট্টার যে তোমাদের যেই অংশ ভুট্টা নিয়ে তুলে নেওয়ার পরে যেই ফাঁকা অংশগুলো কাণ্ডগুলো ছিল সেগুলো কিন্তু তোমার সেই ক্ষেতটার মধ্যে থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেতের মধ্যে তোমাকে কি করতে হবে, যারা আগে যে চাষিগুলো ছিল তারা আগে বুঝতো না বলে তারা কী করতো, এখানে আগুন লাগিয়ে দিত সবটা ক্ষেতে। আগুন লাগিয়ে দেওয়ার পরে কী হতো, সেই যে জঙ্গলগুলো ছিল সেগুলো সব যে কাণ্ডগুলো ছিল সেগুলো সব পুড়ে যেত, তারপরে তারা সেখানে চাষ করে আবার সেখানে ফসল ফলাতো। কিন্তু এটা করার ফলে কি হচ্ছিল, তোমার যেহেতু তুমি আগুন লাগিয়ে দিচ্ছ গাছে, তার জন্য তোমার কি হচ্ছে, ভূমির কিন্তু ক্ষয় হতো। ভূমির ক্ষয়ের ফলে তাদের পরবর্তী যে যারা চাষ করতো সেটা কিন্তু তাদের ভালো ফসল হতো না। কিন্তু যখন ঝুম চাষ রোধ করার পদ্ধতি শুরু হলো তখন কি করছে, তখন থেকে ভূমি ক্ষয় কিন্তু আমরা রোধ করতে পারছি। তো বি নম্বর অ্যান্সার হবে ভূমি ক্ষয়, ঠিক আছে। সিম্পলি মনে রাখবে ঝুম চাষ কি, অ্যান্সার যে কোনো করে দিতে পারবে, ঝুম চাষ নিয়ে যাই আসুক না কেন। 34, পৃথিবীতে মোট মেগাডাইভার্সিটি দেশের সংখ্যা কী? 12টি, 16টি, 15টি, 17টি। মেগাডাইভার্সিটি টোটাল শহর হলো তোমাদের 17টি, মনে রাখবে। কী আছে সব কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু 17টি আছে মনে রাখবে। 35, যে সংস্থাটি বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করে তা হলো WWF নাকি BBC নাকি ইউনেস্কো নাকি IUCN? এখানে অ্যান্সার হবে সি নম্বর IUCN, ঠিক আছে, সি নম্বর IUCN। এখানে ফুল ফর্ম অফ দ্য IUCN হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। শস্যযুক্ত উদ্ভিদে DDT স্প্রে করলে দূষণ সৃষ্টি করে কেবলমাত্র বাতাস ও মাটি, কেবলমাত্র বাতাস, মাটি ও জল, কেবলমাত্র বাতাস। শস্যযুক্ত উদ্ভিদের মধ্যে যদি আমি DDT স্প্রে করি তাহলে বাতাসও তোমার এখানে দূষণ সৃষ্টি করবে, মাটিকে তোমার দূষণ করবে, জলটাকেও দূষণ করবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কিন্তু টোটাল একটু মার্কসের এখানে গন্ডগোল হয়েছে, কোশ্চেনের মার্কসে টোটাল এখানে কিন্তু আমরা 35-এর উপরে কিন্তু আমরা কোশ্চেন এখানে সলভ করলাম, ঠিক আছে। এটা কেবলমাত্র বাতাস, জল, মাটি অ্যান্সার হচ্ছে। তো তোমরা বুঝে গেলে এখান থেকে আমি কত ইজিলি তোমাদের এই 36টা কোশ্চেন, 36 নয় বেশি আছে এখানে, তোমাদের 35+ কোশ্চেন আমি কীভাবে তোমাদের এখানে সলভ করিয়ে দিলাম, এবং তোমরা করতে পেরেছো অ্যান্সারগুলো। কতগুলো অ্যান্সার তুমি করতে পারলে তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এক্ষুনি। এবং অবশ্যই আমি বলে দিলাম যে সায়েন্স এডুকেটিং যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকেও তোমরা একবার ভিজিট করে দেখতে পারো, সেখানেও কিন্তু আমি কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়ে রেখেছি, এবং তোমাদের কাউন্সিলিং বলো, NM, JNM, JNPAS সব কিছু কিন্তু সেখানে আমি গাইড করে থাকি। তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে ভিজিট করতে পারো, আর তার সঙ্গে সঙ্গে যে স্যারের চ্যানেলটি আছে সেটাকে তোমরা সাপোর্ট করো, কারণ তোমরা জানো স্যার অনেক কাটাকাটি করে তোমাদের জন্য অনেক হেল্প করেছে পুরো বছর। তো তোমরা অবশ্যই স্যারকে সাপোর্ট করো, স্যারের চ্যানেলের রিচ কিন্তু এখন ডাউন হয়ে গেছে। তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, লাইক করতে তো আর টাকা লাগে না, তো তোমরা অবশ্যই একটু লাইক করে দেবে স্যারের এই ভিডিওগুলোতে, ঠিক আছে। ধন্যবাদ আজকের জন্য এতটুকুই। আবার পরবর্তী ক্লাসে বা কাউন্সিলিংয়ের জন্য বা রেজাল্টের জন্য বা অন্যান্য কোনো ম্যারাথন ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমি জানি তোমরা ভালো করে প্রিপারেশন করছো, তোমরা অবশ্যই পারবে, নার্সিংয়ের ড্রিম তোমাদের পূরণ হবে। আর দেরি না করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।